আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিনিয়র ম্যাম গল্পের শেষ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। 10টায় আমি পার্কে চলে আসলাম। এসেই দেখি ম্যাম তো এখনো আসে নাই। ম্যাম তো আমার অনেক আগেই চলে আসার কথা, কারণ ম্যাম তো আমার আগেই বাসা থেকে বের হয়ে আসছে। আমি কোনো ভুল ঠিকানায় চলে আসলাম না তো। আবার ম্যামের SMS চেক করলাম, তারপর চেক করে দেখি এই ঠিকানায় দেওয়া আছে। আমি তো ঠিক জায়গাতে আছি। তাহলে ম্যাডাম আসলো না কেন এখনো? তাই ম্যামকে আমি ফোন করলাম, কিন্তু এ কি, ম্যামের ফোন তো বন্ধ। আমি কিছুক্ষণ ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম আর ম্যামকে ফোন দিতে লাগলাম। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরও যখন ম্যাম এলো না, তখন আমার কেমন জানি খটকা লাগলো। ম্যাম কি আমাকে ঠকালো? কেন জানি না অজান্তেই চোখ থেকে পানি আসতে শুরু করছে। তাই আর সেখানে এক মুহূর্ত দেরি না করে একটা রিক্সা করে বাসায় আসতে লাগলাম। রিক্সাতে বসে ম্যামের কথাই বারবার মনে পড়তে লাগলো। কিভাবে ম্যাম আমাকে ঠকাতে পারলো? এইদিকে আমি ম্যামকে ফোন করে যাচ্ছি, কিন্তু ফোন বন্ধ। আমার চোখের সামনে এখন অন্ধকার নেমে আসছে, চারিদিকে শুধু ঘোলাটে দেখছি। বাসার সামনে আসতেই রিক্সা ভাড়া দিয়ে ভিতরে চলে গেলাম। রুমে এসেও কেমন জানি অস্থির লাগছে। ম্যাম আমার সাথে কেন এমনটা করলো? আর সরাসরি গিয়ে জিজ্ঞাসা করব। তাই ম্যামকে বলার উদ্দেশ্যে ওনাদের দরজার সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দরজায় নক করলাম। ভিতর থেকে আন্টি এসে দরজা খুলে দিল। আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি। আন্টি বলল, ওয়ালাইকুম আসসালাম। রাকিব বাবা, কিছু বলবা? ভিতরে আসো। আমি বললাম, না আন্টি, ভিতরে যাব না। ম্যাম আছে? আন্টি বলল, না তো, সেই সকালে বের হয়ে গেছে, আর তো ফেরেনি। আমি বললাম, কি বলেন আন্টি, এখনো ফেরেনি? আন্টি বলল, না তো, কেন, কিছু হয়েছে? আমি বললাম, না আন্টি, কিছু হয়নি, আপনি দরজা লাগিয়ে দেন, আমি গেলাম। বলে আমি আবার আমার রুমে চলে আসলাম। ম্যাম সকালে বের হয়ে গেছে, এখনো ফিরে আসেনি। আবার আমার সাথে দেখা করতেও যায়নি। ব্যাপারটা কি? রুমে এক মুহূর্তও মন টিকছে না। তাই আবার ম্যামকে খুঁজতে বেরিয়ে পড়লাম। কোথায় খুঁজবো জানি না, তবুও বেরিয়ে পড়লাম। প্রথমে কলেজে খোঁজ নিলাম, কিন্তু সেখানেও ম্যামকে পেলাম না। ম্যাম কোথায় যেতে পারে আমার কোনো আইডিয়া নেই। তবুও সারা শহর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু তবুও ম্যামকে পেলাম না। এখন সন্ধ্যা 7টা, কিন্তু ম্যামের কোনো খোঁজ নেই। আমি রাস্তার পাশে ফুটপাতে হাল ছেড়ে দিয়ে বসে আছি। চোখ দিয়ে বাধাহীনভাবে পানি পড়ে যাচ্ছে। হঠাৎ ফোনে টুং করে আওয়াজ হলো, আর সাথে সাথে ফোনটা বের করে SMS-টা দেখলাম ম্যামই SMS করেছে, কিন্তু কোনো টেক্সট নয়, এটা কোনো জায়গার লাইভ লোকেশন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এটা আমার আসল ফোন নাম্বারে পাঠিয়েছে, মানে বাড়িওয়ালার ছেলে রাকিবকে। তাই আমি আর এক মুহূর্ত দেরি না করে ম্যামের দেওয়া লোকেশনে যাওয়ার জন্য একটা রিক্সা নিলাম। প্রায় 20 মিনিট পর ম্যামের দেওয়া লোকেশন অনুযায়ী পৌঁছে গেলাম, কিন্তু এখানে তো কিছুই নাই। রিক্সাওয়ালা মামাকে সব খুলে বললাম, তাই উনিও আর চলে গেলেন না। আমার সাথেই ম্যামকে খুঁজতে লাগলেন। এটা একটা শুনশান জায়গা, কিন্তু এই জায়গায় ম্যামের ফোনের লোকেশন দেখাই কেন? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। আমি আশেপাশে ভালো করে লক্ষ্য করলাম। রিক্সাওয়ালা মামাও খুঁজলেন, কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না। তাই আশেপাশে আবার ভালো করে লক্ষ্য করে দেখি, একটা পুরনো গ্যারেজের মতো, মনে হয় পরিত্যক্ত, অনেকদিন কেউ ব্যবহার করে না, আর সহজে এখানে কেউ আসবেও না। আমি আর রিক্সাওয়ালা মামা গ্যারেজের ভিতরে ঢুকে পড়লাম। গিয়ে যা দেখলাম তা দেখে আমি নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছিলাম না। কারণ এটা তো ম্যামের চুলগুলো এলোমেলো হয়ে আছে, শাড়ি ঠিকভাবে নেই, এলোমেলো ভাবে ছেঁড়া, ব্লাউজের অনেকখানি ছেঁড়া, হাতে যেখানে ছেঁড়া তার 2 পাশে রক্ত বের হয়ে শুকিয়ে গেছে। ম্যামকে এই অবস্থায় দেখে চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগলো। ওখান থেকে এক দৌড়ে ম্যামের কাছে ছুটে এলাম। তারপর হাঁটু গেড়ে বসে ম্যামের মাথা আমার মাথার উপর করে নিয়ে বলতে লাগলাম, ম্যাম, আপনার কি হয়েছে? প্লিজ একবার চোখ খোলেন, আমি এসে গেছি ম্যাম, আর কোনো চিন্তা নেই ম্যাম, প্লিজ ম্যাম একবার চোখ খোলেন। ম্যামের মুখটা একদম বিবর্ণ নিস্তেজ, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, নিঃশ্বাস চললেও খুব ধীরে ধীরে, যেন জীবন তার সেই ধাপে এসে ঠেকেছে। আমি পাগলের মতো চিৎকার করে কাঁদতে লাগলাম, ম্যাম প্লিজ একবার চোখ খোলেন, আমি রাকিব, দেখেন তো আমি এসে গেছি, প্লিজ ম্যাম। ম্যামের হাতটা তুলে নিজের কপালে চেপে ধরলাম। হিমশীতল হয়ে গেছে হাতটা। কখনো ভাবিনি আমার এই স্পেশাল মানুষটাকে আজ এভাবে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় দেখতে হবে। রিক্সাওয়ালা বলল, মামা আর সময় নষ্ট করেন না, চলেন ওনাকে নিয়ে হাসপাতালে যাই। রিক্সাওয়ালা মামার কথা একদম ঠিক। তাই আমি কোনো মতে ম্যামের নিথর শরীরটা কোলে তুলে নিলাম। শাড়িটা এলোমেলো ভাবে ঝুলে পড়েছে। কেউ যে চরম বর্বরতা করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। রিক্সায় বসে আমি একা